ত্যাগ, পদত্যাগ এই বিষয় নিয়ে খুব আলোচনা চলছে। আজকেও ওইটি নিয়ে দিনভর আলোচনা ছিল। রাষ্ট্রপতির একটি বিষয় আছে, আরেকটি হচ্ছে যে জামায়াতের যিনি এমপি তাকে বহিষ্কার করা হয়েছে, তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে আসলে কারা কারা থাকতে পারেন? এখানে ত্যাগ আর পদত্যাগ আপনি বলেছেন দুইটারই খুব একটা মৌসুমি ঝড়ের মতো। প্রথমত যদি ত্যাগের প্রশ্ন বলেন, জামাত তার একজন এমপিকে ত্যাগ করেছে। তিনি জামাতকে ত্যাগ করেছেন কিনা এখনো আমরা জানি না। আবার জামাতের যে রাজনৈতিক চর্চা, তাদের কিন্তু প্রতি বছরে দলীয় কিছু সিদ্ধান্ত হয়, কঠিন কঠিন সিদ্ধান্ত হয় যেগুলো আমরা জানি না, তারা সাধারণত জানান না, অভ্যন্তরীণভাবে রাখা হয়। যেমন ফুয়াদ ভাই পাশে আছেন, এই জন্য একটু বলার দরকার মনে করছি। আপনাদের যিনি সভাপতি মঞ্জু ভাই, তাকে যে জামাত থেকে বহিষ্কার করা হয়েছিল, জামাত কিন্তু জানাই নাই কখনো। এটা মঞ্জু ভাই জানিয়েছেন গণমাধ্যমকে যে ওনাকে বহিষ্কার করা হয়েছে। জামাতের কালচারটা এরকমের। তো অনেক দিন পর জামাত একটা সিদ্ধান্ত প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে তারা একজনকে দল থেকে ত্যাগ করেছে। তো এখন এমন একটা বিষয়টা এত স্পর্শকাতর, যদি আলোচনা না করা যেত স্বস্তি লাগতো। কিন্তু পরিস্থিতির এতই অনিবার্যতা, আজকে ৩-৪ দিন ধরে আমাদের কথা বলতে হচ্ছে বিষয়টা নিয়ে। আবার বিষয়টা এমন, যার এই নিয়ে গরজ কম, আগ্রহ কম, সেও শুনতে একটু পছন্দ করে, আবার ফাঁকে ফুঁকে দুই এক কথা আবার নিজে বলেও। আবার আজকে দেখলাম গণমাধ্যমে যে আবার নতুন কোন এক ভিডিও, জি, হয়তো আরও আসবে। তো এখন জামাত স্মরণকালের একটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতিতে। তো এমন একটা সময়ে তিনি, এই গাজী সাহেব এমন ঘটনা ঘটালেন, তিনি আসলে একজন গাজী, তিনি যুদ্ধ ফেরত, শহীদ হননি, জামাতের জন্য অর্নামেন্ট, স্পিকারও হাসছেন আপনার কথা শুনে। এই গেল একদিক। আবার জামাতের একজন আমির অনেকটা গর্ব করে বলেছিলেন যে আমাদের জান্নাত শুরু হবে সাতক্ষীরা অঞ্চল দিয়ে। ওই এলাকার জামাত নেতারা একটু বেশি আমলি, জামাতের প্রভাবও বেশি এখনো। তো জান্নাতের যে নমুনাটা উনি দেখিয়ে ফেললেন, ভয়ের একটা জায়গায় ফেলে দিলেন। এরপরে ঝুঁকিতে শুধু নিজেই পড়লেন না, তার দলটাকেও ফেললেন, আবার ইসলামকেও ফেললেন। দলটার নামের সাথে ইসলাম আছে, ওনার নামের সাথেও আবার ইসলাম আছে। আবার বাংলাদেশ জাতীয় সংসদ, তিনটা শব্দ স্পর্শকাতর, সেই সাথে মুক্তিযোদ্ধা তিনি। তো এরকম একটা অবস্থার মধ্যে তিনি যে কাণ্ডকীর্তি ঘটালেন, জামাত যদি না আরও একদিন আগে সিদ্ধান্তটা নিতে বোধ আর একটু ভালো হতো জামাতের জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাহলে জল ঘোলা অন্তত একদিন কম হতো। তো আবার দেখেন সাবজেক্টের অনিবার্যতায় আমাদের এটা সম্ভবত মন মগজটাও আমাদের এই রকমের। আপনি দেখেন আন্দোলন চলাকালে, খুব গরম যখন আন্দোলন, 24-এর আন্দোলন, তখন মাঝে মধ্যে আন্দোলনের প্যারালাল একটা হেডলাইন চলে আসতো। আপনি মনে করে দেখেন, একজনের নাম মুস্তাক, একজনের নাম তিশা। ওই মুস্তাক সাহেব এমপি না, বোধহয় ওয়ার্ড কমিশনার ছিলেন, আর তিশা হচ্ছে একটা ছোট্ট মেয়ে মতিঝিল এলাকার। মুস্তাক তিশা ওরা কি গান গায়, একদিকে আন্দোলনের 3 কলাম 4 কলাম হেডলাইন, পাশে 2 কলাম মুস্তাক আর তিশার খবর। মানে মানুষের খুব মোহ থাকে এইসব জিনিসের প্রতি, অডিয়েন্স এগুলো নেয়, খায় বলে আর কি। আমরা মিডিয়া হাউসে নিজেরা বলে যে খায় ভালো। তো এরকম জিনিস বরাবরে খায় ভালো। তো কিন্তু এটাতে আমাদের চরিত্রের কতগুলো জিনিস প্রকাশ পায়। আর জামাত ইসলামের ক্ষেত্রে যে কাণ্ডটা ঘটলো এবার, এটা আমাদের প্রান্তিক পর্যায়ের একটা অবস্থা। দেখেন যে কেউ যখন কর্মসংস্থানের প্রশ্নে পড়ে, চাকরির দরকার হয়, তখন কিন্তু জনপ্রতিনিধির কাছে যায়। সহায় সম্বল যার নাই সেও যায়, যার মোটামুটি আছে সেও যায়। তাহলে যাওয়ার পরেই কিন্তু এই কাণ্ডটা ঘটলো। তার মানে ভবিষ্যতে জনপ্রতিনিধির কাছে সুপারিশের জন্য যেতেও ভেবে চিনতে যেতে হবে। তো এই গেল দ্বিতীয় দিকটা, সামাজিক বাস্তবতা এটা। এখন যখন বিয়ে শাদী বা এটা সেটা হয়েই গেছে, বাংলাদেশের প্রচলিত আইনে আছে বয়স টয়স এইসব নিয়ে কিছু গোলমাল আছে আইনে, আবার ফাঁকও আছে, আইনেও ফাঁক আছে। যদি বিয়েটা হয়ে যায়, যদি কবুলনামা বা কাবিন এগুলো হয়ে যায়, মোনাজাত হয়ে যায়, বিয়ে শাদী খাওয়া দাওয়া হয়ে যায়, তো এখন এমপি সাহেব বাকি একটা কাজ আছে, খাওয়া দাওয়ার পর্বটা বাকি রাখছেন সামাজিকতার অংশ হিসাবে, তিনি ওইটাও করতে পারেন। তবু মেয়েটার সামাজিক মর্যাদার দরকার আছে। কারণ শুধু এই আপদকালীন সময় পার করার জন্য বিয়ে নামক একটা
মোড়ক সামনে নিয়ে আসা এটা আরও বিপজ্জনক, কারণ গোটা দেশের জন্যই কিন্তু এটা একটা দায়িত্বের পর্যায়ে। এমপি সাহেব করেছেন তার মতো করে করেছেন, এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে? তো আর এর মধ্য দিয়ে যে রাজনীতির অন্দরমহলে যে কথাগুলো আসছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব বেশি, আপনি খেয়াল করে দেখেন গত কয়েকদিন জামাতি বিভিন্ন কর্নার থেকে হুমকে দেয়া হচ্ছে, কারণ যেহেতু বিএনপি বেশি ফুর্তি করেছে এটা নিয়ে, তারা ওই যে বাংলা সিনেমার বিজ্ঞাপনের মতো বলছে হ্যাঁ ভাই আসিতেছে, রঙিন পর্ব আসবে পরে, অর্থাৎ বিএনপিরও কারো কারো এসব আছে। আওয়ামী লীগ আমলের শেষ দিকে মনে আছে আপনার ডাক্তার মুরাদ নামে একজন, অবশ্যই মনে আছে, কারণ আমরা গণমাধ্যমে আমাদের সবসময় এই খবরগুলোই হ্যাঁ দিতে হয়। তো এই যে এই কাণ্ডগুলো কিন্তু হয়তোবা কয়েকদিন মজাদায়ক, কিন্তু এগুলো কিন্তু গোটা সরকারকে যেমন আক্রমণ করে দিন শেষে মানুষকেও ক্ষুব্ধ করে। ক্ষুব্ধ হয় মানুষ এই কারণে, একটা মানবিক কারণও আছে। আবার রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ এটা কম আশা করে, আবার জামাত ইসলামের কাছ থেকে আরও কম আশা করে, কারণ যত সমালোচনাই থাক জামাত সম্পর্কে গড়পড়তে একটা ধারণা আছে যে তারা একটু আমল আখলাক ভালো, একটু সাবধানী, একটু শিক্ষিত, একটু সতর্ক, সব গুণাগুণ তাদের আছে। কিন্তু এই জায়গায় তিনি যা করে ফেললেন একেবারেই দলটাকে যেমন বিপদগ্রস্ত করলেন। এখন আমাদের আসবে ওনার পদত্যাগ প্রশ্ন, সংবিধানের অংশ আসবে, সংসদে এটা কিভাবে ফয়সালা হবে। তো এখন আমি আগাম বলে রাখি এই ক্ষেত্রেও তার কিন্তু সহযোগিতা করার ব্যাপক সুযোগ আছে। এটাই সংসদে তর্ক বিতর্ক করা, এরপরে নির্বাচন কমিশনে পাঠানো, তার চেয়ে তিনি যদি দ্রুত নিজের পদত্যাগটা নিজে করে ফেলেন, তিনি নিজেও বাঁচবেন, দ্রুত বাঁচবেন, দলকেও বাঁচাবেন।